হ্যালো এইচএসসি শিক্ষার্থীরা, প্রিজমের পক্ষ থেকে প্রজেক্ট এইস এর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের আজকে 4 নাম্বার ক্লাসে তোমাদের স্বাগত। আমরা হলো গত 3টা ক্লাসে ফিনান্স ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টার অর্থায়নের সূচনা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে হলো আমরা মূলত সেকেন্ড চ্যাপ্টার আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে মূলত আজকের ক্লাসে আমরা হলো জানবো হলো আর্থিক বাজার আসলে কি, আর্থিক বাজারের প্রকারভেদ, তারপরে হলো আর্থিক বাজার বিভিন্ন হাতিয়ার সমূহ, এই টপিকগুলো নিয়ে মেনলি হলো আজকের ক্লাসটা। সো যারা হলো ক্লাসটি দেখতেছো অবশ্যই কি খাতা কলম নিয়ে বসতে হবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। তো ফার্স্টে হলো তোমাদেরকে জানতে হবে যে আর্থিক বাজার আসলে কি। আর্থিক বাজার অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা বলতে আসলে কি বোঝায়। তো একটা দেশের অর্থনীতিতে দুইটা ইউনিট থাকে বা দুইটা একক থাকে। একটা হলো ঘাটতি বাজেট একক, আরেকটা হলো উদ্বৃত্ত বাজেট একক। উদ্বৃত্ত বাজেট একক মূলত বলা হয় সঞ্চয়কারী, যাদের কাছে অর্থ আছে তারা চাচ্ছে মূলত তাদের সঞ্চিত অর্থটা কোথাও বিনিয়োগ করতে, তারা বিনিয়োগ করতে চায় কোথাও। আর অন্যদিকে আরেকটা ইউনিট অর্থাৎ ঘাটতি বাজেট একক, এটা হলো অর্থগ্রহীতাদের বলা হয়, অর্থাৎ যাদের হলো অর্থের প্রয়োজন, তারা চাচ্ছে অর্থ সংগ্রহ করতে। সাপোজ ধরো তোমার কাছে হলো কিছু এক্সট্রা অর্থ আছে, সঞ্চিত অর্থ, ধরো 1,00,000 টাকা, তুমি চাচ্ছ এই টাকাটা কোথাও ইনভেস্ট করতে, অর্থাৎ তুমি হলো মেনলি হলো সঞ্চয়কারী, তুমি পড়বে হলো এই উদ্বৃত্ত বাজেট এককের মধ্যে, অর্থাৎ যাদের কাছে এক্সট্রা টাকা থাকে, যারা আসলে বিনিয়োগ করতে চায় তারা আসলে উদ্বৃত্ত বাজেট একক অর্থাৎ সঞ্চয়কারী। আর হলো ধরো তুমি যে টাকাটা ইনভেস্ট করতে চাচ্ছ, অন্যদিকে ধরো আরেকজন চাচ্ছে হলো আহ টাকার দরকার, তার তুমি হলো 1,00,000 টাকা বিনিয়োগ করতে চাচ্ছ, অন্যদিকে হলো আরেকজনের 1,00,000 টাকা দরকার। তার মানে যে অন্য যে পক্ষ যার হলো টাকার দরকার তাকে বলবো আমরা হলো অর্থগ্রহীতা, অর্থাৎ তারা পরে হলো ঘাটতি বাজেট এককের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে দেখতেছি যে একটা অর্থনীতির মধ্যে দুই ধরনের একক থাকে, একটা ঘাটতি বাজেট একক যাদের টাকার দরকার, আর উদ্বৃত্ত বাজেট একক যাদের কাছে টাকা আছে তারা টাকাটা বিনিয়োগ করতে চাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হলো তাদের মধ্যে একটা সেতু বন্ধন করা দরকার। যে তো এক্ষেত্রে তুমি আসলে জানবা কিভাবে যে তুমি হলো বিনিয়োগ করতে চাচ্ছ সঞ্চয়কারী, তুমি কার কার আসলে অর্থের দরকার তুমি সেটা জানবে কিভাবে। তো এই যে যার আসলে অর্থের দরকার, যে আসলে অর্থগ্রহীতা, তাকে তুমি জানতে পারো হলো এই আর্থিক বাজারের মাধ্যমে। এই আর্থিক বাজারের মধ্যে হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি থাকে, তারপরে বিভিন্ন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থাকে, তারপরে হলো বিভিন্ন ধরনের হাতিয়ার বা সিকিউরিটিজ থাকে। এগুলার মাধ্যমে মূলত হলো এই যে সঞ্চয়কারী অর্থাৎ উদ্বৃত্ত বাজেট একক, তাদের থেকে হলো এই ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজারের মাধ্যমে হলো অর্থগ্রহীতা যাদের টাকার দরকার তাদের কাছে আসলে টাকাটা পৌঁছায়। অর্থাৎ এখানে হলো এই যে আর্থিক বাজার হলো মূলত হলো উদ্বৃত্ত বাজেট একক আর হলো ঘাটতি বাজেট একক, এই দুইটার মধ্যে হলো সেতু বন্ধন তৈরি করতেছে। তাহলে এই ক্ষেত্রে হলো আমরা আর্থিক বাজারের যদি ডেফিনেশনটা দেখি, এখানে বলা হয়েছে যে আর্থিক বাজার হচ্ছে এমন একটি স্থান বা নেটওয়ার্ক যেখানে বা যার মাধ্যমে তহবিলের চাহিদাকারী অর্থাৎ অর্থগ্রহীতা বা অর্থ সংগ্রহকারী এবং তহবিলের যোগানদাতা অর্থাৎ যারা হলো সঞ্চয়কারী, অর্থাৎ যারা হলো টাকায় বিনিয়োগ করতে চায়, তো তহবিলের যোগানদাতারা অর্থ ও আর্থিক সম্পদ হলো স্বল্প ও দীর্ঘমেয়াদে হলো কেনা বেচা করে। তো এই আর্থিক বাজারের মধ্যে হলো বিভিন্ন ধরনের সম্পদ হলো কেনা বেচা করা হয়। অর্থাৎ এক্ষেত্রে হলো দুইটা পক্ষ থাকে, একটা হলো ঘাটতি বাজেট একক আর একটা হলো উদ্বৃত্ত বাজেট একক। তো তাদের মধ্যে মূলত অর্থ, বিভিন্ন আর্থিক সম্পত্তি কেনা বেচা হয়। তো যে বাজারের মধ্যে মাধ্যমে হয় বা যে নেটওয়ার্কের মাধ্যমে হয় এটাকে আমরা বলি আসলে আর্থিক বাজার। তো আর্থিক বাজারে এখানে মূলত পণ্য হচ্ছে কি, পণ্য হলো অর্থ,
অর্থ আর আর্থিক সম্পদ। আর্থিক সম্পদ বলতে এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটিজ বোঝানো হয়েছে, ধরো শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, ট্রেজারি বিল আছে। তো এরকম বিভিন্ন হাতিয়ার আছে। তো ওই হাতিয়ারগুলো সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডগুলোতে জানবো। তো তোমাদের মেইনলি এটা জানতে হবে যে এটাই বলতে যাচ্ছি যে আর্থিক বাজারের পণ্য মূলত এই অর্থ ও আর্থিক সম্পদগুলোকে বলা হয় আর্থিক বাজারের পণ্য। তো এই যে আমি বললাম, আলোচনা করলাম যে আর্থিক বাজার সম্পর্কে, তো এগুলার মধ্যে আমার কথার মধ্যে আসলে কি বৈশিষ্ট্যগুলো চলে আসছে। তো এখানে এই বৈশিষ্ট্যগুলাই মূলত বুলেট পয়েন্ট আকারে দেওয়া হয়েছে যে আর্থিক বাজার হচ্ছে অর্থ ও আর্থিক সম্পদ লেনদেনের একটি নেটওয়ার্ক। অর্থাৎ এখানে কি হচ্ছে, অর্থ ও আর্থিক সম্পদের কি কেনাবেচা হচ্ছে, লেনদেন হচ্ছে। আর্থিক বাজারের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা যায়। কেউ চাইলে হলো আর্থিক বাজার থেকে স্বল্প সময় অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারে। আবার যদি কেউ চায় যে দীর্ঘ সময়ের জন্য 1 বছরের বেশি সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে, এটাও করতে পারবে। তারপর হলো আর্থিক বাজারে ট্রেজারি বিল, তারপর শেয়ার, বন্ড ইত্যাদি আর্থিক সম্পদ কি করা হচ্ছে, ক্রয় বিক্রয় করা হচ্ছে। এগুলা কি আর্থিক সম্পদ। তারপর হলো আর্থিক বাজারে হলো আমরা বলছি দুই ধরনের মূলত পক্ষ থাকে। একটা হলো ঘাটতি বাজেট একক, অর্থাৎ যাদের হলো অর্থ দরকার, অর্থগ্রহীতা, আর হলো উদ্বৃত্ত বাজেট, যারা হলো সঞ্চয়কারী। তো এই শ্রেণীর মধ্যে কি হয়, আসলে তহবিলের আদান প্রদান হয়। তো এটাই আসলে কি আর্থিক বাজার। তো আর্থিক বাজার হলো, এখানে আর্থিক বাজারকে মূলত দুইটা সেগমেন্টে ভাগ করা যায়। একটা হলো অর্থ বাজার, আরেকটা হলো পুঁজি বাজার। যেটা অর্থ বাজার এটা হলো মূলত স্বল্প মেয়াদি। তো স্বল্প মেয়াদি বলতে আসলে এখানে 1 বছর বা তার কম সময়ের জন্য কি আর্থিক সম্পদ কেনাবেচা করা হয়। অর্থাৎ এখানে স্বল্প সময় বলতে বোঝানো হয়েছে 1 বছর বা তার কম সময়। আরেকটা আছে হলো পুঁজি বাজার। তো পুঁজি বাজার মূলত দীর্ঘমেয়াদী। এখানে হলো দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ হলো কেনাবেচা করা হয়। তো এটা দীর্ঘ সময় বলতে এখানে বোঝানো হয়েছে যে 1 বছরের অধিক সময়ের জন্য। তো এখন হলো আমরা মূলত এই অর্থ বাজার বা এটার আরেকটা নাম হলো মুদ্রা বাজার। তো এটা সম্পর্কে হলো ফার্স্টে আমরা জানবো এটা এ বাজারে আসলে কি হয়। তাহলে এক্ষেত্রে দেখো, যেটা হলো অর্থ বাজার বা মুদ্রা বাজার, এখানে হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে হলো স্বল্প মেয়াদী। এটা আমি বলেছিলাম আগের স্লাইডে যে এখানে স্বল্প মেয়াদী অর্থাৎ 1 বছর বা তার চেয়ে কম অর্থ ও আর্থিক সম্পদ কি ক্রয় বিক্রয় করা হয়। তো এই যে আর্থিক সম্পদ যে বললাম যে ক্রয় বিক্রয় করা হয়, এই যে আর্থিক সম্পদ, তাহলে এই আর্থিক সম্পদগুলো মূলত কি, এই যে আর্থিক সম্পদগুলো মূলত এগুলা যে ট্রেজারি বিল, তারপর হলো বাণিজ্যিক কাগজ, এটাকে বলা হয় কমার্শিয়াল পেপার, তারপর হলো ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, তারপর হলো পুনঃক্রয় চুক্তি, তারপর হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। তো এগুলাই মূলত হলো আর্থিক সম্পদ অর্থ বা মুদ্রা বাজারের। তো অর্থ বাজার বিশেষ কোনো নির্দিষ্ট স্থানে আসলে কেন্দ্রীভূত নয়। অর্থাৎ অর্থ বাজার কোনো একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত নয়। এটা দ্বারা কি বোঝায়, আমাদের যখন কোনো একটা পণ্যের দরকার হয় আমরা কি করি, আমরা হলো একটা নির্দিষ্ট স্থানে যাই। ধরো আমাদের কোনো হলো সবজি দরকার হলে আমরা কি করি, কাঁচা বাজারে যাই। কাঁচা বাজারে কি পাওয়া যায়, শাক সবজি, তারপর মাছ মাংস এগুলো পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কি এটা নির্দিষ্ট স্থান থাকে। বাট যেটা বলতেছি আমরা অর্থ বাজার, এটা কিন্তু কোনো নির্দিষ্ট স্থান না। এটা আসলে একটা ব্যবস্থা বা নেটওয়ার্ক, যেগুলো হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সমন্বয়ে আসলে গঠিত এই অর্থ বাজারটা। তো এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কি হচ্ছে, তাহলে অর্থবাজার পরিচালিত হচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে অর্থবাজার পরিচালিত হচ্ছে, এখানে কেন্দ্রীয় ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, তারপর হলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে। নন ব্যাংক বলতে বোঝানো হয়েছে যে এগুলো আসলে ব্যাংকের মতোই, তাও ব্যাংক না। কারণটা হলো এখানে হলো ব্যাংকের কিছু বৈশিষ্ট্য নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাথে মিলে না। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলা মূলত কি করতে পারে না, যে চলতি যে আমানত, এই চলতি আমানত সংগ্রহ করতে পারে না। তারপর হলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হলো চেক ইস্যু করতে পারে না। তো এই জিনিসগুলো আসলে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান
পারে না। কারণ হলো যেগুলো ব্যাংক জানি, ব্যাংক হলো আমরা জানি চলতি, তারপর মেয়াদি সব ধরনের আমানত সংগ্রহ করতে পারে, বাট হলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চলতি আমানত সংগ্রহ করতে পারে বাট দীর্ঘমেয়াদী আমানত সংগ্রহ করতে পারে। আবার নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হলো চেকও ইস্যু করতে পারে না। তো এগুলা মেইন হলো পার্থক্য যে ব্যাংক আর নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে। তো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হলো এখানে একটা দেওয়া হয়েছে লিজিং কোম্পানি, তো এটা একটা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। তারপরে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রা বাজারে নেতৃত্ব প্রদানকারী এবং সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রা বাজার পরিচালনা করে, মূলত নেতৃত্ব প্রদান করে একটা মুদ্রা বাজারে সুদের হার কিভাবে পরিবর্তন হচ্ছে বা টাকার সরবরাহ, এগুলো আসলে নিয়ন্ত্রণ করে থাকে হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপর অর্থবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক। এটা কেন গুরুত্বপূর্ণ অংশ বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংক? কারণ হলো দেখবা যে অর্থবাজারে যে বিভিন্ন আর্থিক সম্পদ এগুলো যে কেনা বেচা হচ্ছে, এগুলা মূলত আসলে এই যে বাণিজ্যিক ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিয়েই হচ্ছে এই ম্যাক্সিমাম এই কাজগুলা। তাহলে এক্ষেত্রে এই জন্য বলা হয়েছে যে অর্থবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক। তো এই কি পয়েন্টস গুলো তোমাদের কি মনে রাখতে হবে। তো আমরা যে দেখলাম যে অর্থবাজারে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার বা আর্থিক সম্পদ আছে, যে ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র, তো এগুলা নিয়ে কিন্তু তোমাদের সিকিউতে অনেক সময় কোশ্চেন আসে। তো এগুলা সম্পর্কে এখন হলো আমরা একটু বিস্তারিত ভাবে জানবো যে এগুলো আসলে কি। তো ফার্স্টে আসি হলো ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা আসলে কি? তো ট্রেজারি বিলটা হলো, এই ট্রেজারি বিল আসলে সরকার ইস্যু করে থাকে। অর্থাৎ এই ট্রেজারি বিল ইস্যু করা হয় হলো সরকারের, আচ্ছা এখানে হলো শব্দগুলা হলো একসাথে হয়ে গেছে। তো ট্রেজারি বিল ইস্যু করা হয় মূলত সরকারের ট্রেজারি বিভাগ হতে। ট্রেজারি বিভাগ বা হলো সরকারের হয়ে বাংলাদেশ ব্যাংক হলো এই ট্রেজারি বিলগুলা কি ইস্যু করে থাকে। তো এটা কিন্তু একটা কমন কোশ্চেন যে ট্রেজারি বিল কে ইস্যু করে, তার মানে বলতে পারো যে সরকার বা সরকারের পক্ষে ট্রেজারি বিভাগ বা বাংলাদেশ ব্যাংক। তো এই সবগুলাই আসলে এটার উত্তর হবে। তো এখন আসলে ট্রেজারি বিলটা আসলে কি? ট্রেজারি বিলটা হলো, এটা আসলে একটা কি বলতে পারো, একটা কাগজ বা সিকিউরিটি। এটা কি হয়? এটা হলো নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বা বাট্টায় বিক্রি হয়। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরো সরকার ধরো হলো 1 লক্ষ টাকা মূল্যের একটা ট্রেজারি বিল ইস্যু করেছে। এই ট্রেজারি বিলটার মূল্য কত? 1 লক্ষ। এই যে ট্রেজারি বিলের যে মূল্যটা, গায়ের মূল্য, ওইটাকে বলা হয় ফেস ভ্যালু বা অভিহিত মূল্য। তাহলে এই 1 লক্ষ টাকা মূলত হলো ফেস ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে এই যে ট্রেজারি বিলটা, তো এই ট্রেজারি বিলটা হলো যখন কেউ কিনবে, সরকার এটা ইস্যু করতেছে। ইস্যু মানে কি? বিক্রি করতেছে। তো এই ট্রেজারি বিলটা যদি কেউ কিনে, তার মানে হলো সরকারকে কি করবে, ওই যে ব্যক্তি কিনতেছে ওই ব্যক্তি সরকারকে কি করবে, অর্থ দিবে। তাহলে এই ক্ষেত্রে এই যে ট্রেজারি বিলটা বিক্রি হবে, যেটা ফেস ভ্যালু হলো 1 লক্ষ টাকা, এটা কিন্তু 1 লক্ষ টাকায় বিক্রি হবে না, এটার যে কম মূল্যে বিক্রি হবে। কম মূল্যে কত? ধরো হলো এটাও ধরো 98,000 টাকায় বিক্রি হলো। অর্থাৎ কেউ যদি এই ট্রেজারি বিলটা ক্রয় করে, তার মানে হলো 98,000 টাকায় হলো, ধরো এই ট্রেজারি বিলটা টোটাল 91 দিনের জন্য হলো সরকার ইস্যু করছে। তার মানে হলো এখন হলো যে কিনবে এই ট্রেজারি বিলটা, সরকারকে হলো 98,000 টাকা দিবে। আর মেয়াদ শেষে অর্থাৎ 91 দিন পার হইলে এই যে ট্রেজারি বিলটার যে ফেস ভ্যালু আছে, ওই ফেস ভ্যালুর টাকাটা হলো, যে আসলে এটা ক্রয় করেছিল, ওই ফেস ভ্যালুর টাকাটা হলো মেয়াদ শেষে ফেরত পাবে। অর্থাৎ একজন হলো এই ট্রেজারি বিলটা ক্রয় করতেছে 98,000 টাকা দিয়ে, অর্থাৎ সরকারকে 98,000 টাকা দিচ্ছে 91 দিনের জন্য। আর সে হলো 91 দিন পরে হলো ফেস ভ্যালু অর্থাৎ 1 লক্ষ টাকা পাচ্ছে। তার মানে যে ট্রেজারি বিল ক্রয় করলো, তার আসলে এখানে আয়টা কত? এখানে আয় হলো 1 লক্ষ মাইনাস 98,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা হলো যে আসলে ট্রেজারি বিল ক্রয় করেছে তার আয়। তো ট্রেজারি বিলের মাধ্যমে আসলে এই যে স্বল্প সময়ের জন্য সরকার হলো ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে অর্থ সংস্থান করে থাকে। তো ট্রেজারি বিল অবশ্যই কি সরকার ইস্যু করে থাকে।
তো এই জন্যই বলা হয়েছে যে ট্রেজারি বিল সবসময় কি নির্ধারিত যে মূল্য অর্থাৎ ফেস ভ্যালু যেটা আছে এটা থেকে সবসময় কমে বিক্রি হয়। অর্থাৎ কমে বিক্রি হওয়া বলতেই বোঝানো হয়েছে যে বাট্টায় বিক্রি হয়। অর্থাৎ এখানে ফেস ভ্যালু ছিল 1,00,000 টাকা, কিন্তু এটা বিক্রি হয়েছে হলো 98,000 টাকা, অর্থাৎ কমে বা বাট্টায় বিক্রি হয়েছে। তো ট্রেজারি বিলের উপর কি কোনো সুদ, কোনো কুপন বা সুদ নেই। এটা কেন বলা হয়েছে? ট্রেজারি বিল দেখতেছে যে বাট্টায় বিক্রি হচ্ছে, অর্থাৎ এটার যে ফেস ভ্যালু আছে 1,00,000 টাকা, এটার থেকে কম মূল্যে অর্থাৎ 98,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আর মেয়াদ শেষে হলো অর্থাৎ 91 দিন পার হইলে যে ট্রেজারি বিলটা ক্রয় করেছিল সে আসলে 1,00,000 টাকা পাচ্ছে, ফেস ভ্যালুটা পাচ্ছে। তার মানে তার আলটিমেট আয় হলো 2,000 টাকা। এক্ষেত্রে দেখো শেয়ারটা ট্রেজারি বিলটা আসলে কি হচ্ছে, বাট্টায় বা কম মূল্যে বিক্রি হচ্ছে, আর মেয়াদ শেষে হলো যে আসলে ট্রেজারি বিলটা ক্রয় করেছিল সে হলো এটা ফেস ভ্যালু পাচ্ছে। তো এখানে দেখো কোনো সুদ কিন্তু এটার সাথে জড়িত না। তো এজন্য বলা হয় যে এখানে কোনো ট্রেজারি বিলের ক্ষেত্রে কোনো সুদ বা কুপন নেই। এই জন্য এদেরকে হলো জিরো কুপন সিকিউরিটি বলা হয়। যেহেতু কোনো সুদ নেই, তো সুদের পরিমাণ জিরো, অর্থাৎ এখানে এই সিকিউরিটি এটাকে আমরা বলতে পারি যে জিরো কুপন সিকিউরিটি। তারপর হলো ট্রেজারি বিল ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ বা প্রাপ্তি হলো নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য। অর্থাৎ এই যে নির্ধারিত মূল্য কত ছিল, নির্ধারিত মূল্য মানে হলো ফেস ভ্যালু 1,00,000 টাকা, আর হলো বিক্রি হয়েছিল 98,000 টাকা, তাহলে 1,00,000 মাইনাস 98,000 টাকা, এই 2,000 টাকা হলো ট্রেজারি বিল যে ক্রয় করেছে তার আয়। তারপর হলো সরকারের পক্ষে ট্রেজারি বিলের সংরক্ষণকারী ও লেনদেনকারী বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকই মেইনলি হলো এই যে ট্রেজারি বিল হলো ইস্যু করা, সংরক্ষণ করা, এগুলোর দায়িত্ব পালন করে থাকে সরকারের হয়ে। তারপর বলা হয়েছে যে ট্রেজারি বিল বাজার চাহিদা অনুযায়ী নিলামে বিক্রি করা হয়। তো এই যে আমি যে বললাম যে এটার বিক্রি করা হবে 98,000 টাকা, তো এটা তো আমি অনুমানে বললাম যে এটা 98,000 টাকা, আসলে এভাবে আসলে সেট করা হয় না, আন্দাজে কোনো কিছু একটা ধরা হয় না। এক্ষেত্রে এটা হলো নিলামের মাধ্যমে সেট করা হয় যে একটা ট্রেজারি বিল আসলে কত টাকায় বাজারে বিক্রি হবে। তো এটাই বলা হয়েছে এখানে যে ট্রেজারি বিল আসলে নিলামে বিক্রি করা হয়। তারপর হলো বিলগুলো আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের চাহিদা অনুযায়ী নিলামে বিক্রি হয়। তারপর সরকার সাময়িক অর্থের প্রয়োজন মেটানোর জন্য জনগণের কাছ থেকে ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করলে ট্রেজারি বিল ইস্যু করে থাকে। অর্থাৎ ট্রেজারি বিল হলো এটা স্বল্প মেয়াদী সিকিউরিটি, এজন্যই কিন্তু এটা মুদ্রা বাজার বা অর্থ বাজারের মধ্যে আসছে, না হলে কিন্তু আসলো না। ট্রেজারি বিলের মেয়াদ সাধারণত সবসময় কি 1 বছর বা 1 বছর কম সময়ের জন্যই হয়ে থাকে। সাধারণত বাজারে হলো 3 ধরনের ট্রেজারি বিল দেখতে পাওয়া যায়। একটা হলো 91 দিনের, একটা হলো 182 দিনের, আরেকটা হলো 364 দিনের। তো এই 3 ধরনের ট্রেজারি বিলই মেনলি হলো বাজারে দেখতে পাওয়া যায় বাংলাদেশে। তো এই মেয়াদগুলো থেকেও কিন্তু অনেক সময় কি কোশ্চেন আসে এমসিকিউতে, তো এগুলো একটু জানতে হবে। এবার আসি বাণিজ্যিক পত্র। এটাও কি মুদ্রা বাজার বা অর্থ বাজারের একটা কি হাতিয়ার। এটার মাধ্যমেও কি অর্থ সংগ্রহ করা যায় স্বল্প সময়ের জন্য। কিভাবে? এটা আসলে ট্রেজারি বিলের মতোই। ট্রেজারি বিল কি হয়, ট্রেজারি বিল বাট্টায় ইস্যু করা হয়। তো এই ক্ষেত্রে বাণিজ্যিক পত্র কিন্তু কি বাট্টায় ইস্যু করা হয়। এটার যে ফেস ভ্যালু থাকে ওইটার থেকে কম মূল্যে ইস্যু করা হয় এবং মেয়াদ শেষে হলো বাণিজ্যিক পত্র ক্রেতা হলো এটার ফেস ভ্যালু পায়। তাহলে ফেস ভ্যালু আর হলো বিক্রয় মূল্যের পার্থক্যই হলো আসলে বাণিজ্যিক পত্র ক্রেতার ইনকাম। তাহলে এই ক্ষেত্রে তাহলে ট্রেজারি বিল আর বাণিজ্যিক পত্র এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কিসের? পার্থক্যটা হলো ট্রেজারি বিল আমরা জানি এটা সরকার ইস্যু করে, কিন্তু বাণিজ্যিক পত্র কিন্তু সরকার ইস্যু করে না। বাণিজ্যিক পত্র হলো ইস্যু করে বিভিন্ন স্বনামধন্য কোম্পানি। এই যে দেখো ওখানে বলা হয়েছে যে বাণিজ্যিক পত্র বাজারে ইস্যু করে বৃহৎ নামকরা প্রতিষ্ঠান বা কোম্পানি স্বল্প মেয়াদী অর্থায়ন করার জন্য। আর এই বাণিজ্যিক পত্রটা মূলত স্বল্প মেয়াদী জামানতবিহীন হয়, অর্থাৎ বাণিজ্যিক পত্রের আন্ডারে কোনো জামানত রাখা হয় না। তো এই ক্ষেত্রে যদি ছোট ছোট কোম্পানিগুলো বাণিজ্যিক পত্র ইস্যু করে, তাহলে কেন বাণিজ্যিক পত্র মানুষ ক্রয় করবে? কারণ যদি ওই কোম্পানি যদি মেয়াদ শেষে যদি টাকাটা ফেরত না দেয়, তাহলে এরকম কি একটা ঝুঁকি আছে, তাই না? তো এই জন্য সাধারণত কি এই বাণিজ্যিক পত্রটা
মেইনলি বৃহৎ নাম করা সুনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো আসলে অনেক আর্থিকভাবে অনেক সচ্ছল বড় কোম্পানি, ওই প্রতিষ্ঠানগুলাই মেইনলি বাণিজ্যিক পত্র কি করে ইস্যু করে থাকে বা বিক্রি করে থাকে। তো এক্ষেত্রে যেহেতু নাম করা বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান যেহেতু এটা ইস্যু করে থাকে, তো এক্ষেত্রে জামানত রাখার প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকে যে কোম্পানিটা মেয়াদ শেষে হলো যে বাণিজ্যিক পত্র ক্রয় করেছে তার অর্থটা তাকে ফিরিয়ে দিবে। আর হলো এই যে বৃহৎ নামকরা প্রতিষ্ঠান বা কোম্পানি, এগুলাকে সাধারণত ব্লু চিপ কোম্পানি বলা হয়। এই ব্লু চিপ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী প্রতিজ্ঞাপত্রই হলো আসলে বাণিজ্যিক পত্র। তো সাধারণত বৃহৎ নামি দামি আর্থিকভাবে সচ্ছল এই কোম্পানিগুলোকে বলা হয় আসলে ব্লু চিপ। তারপরে বলা হয়েছে যে বাণিজ্যিক পত্রের মেয়াদ সাধারণত 90 দিন থেকে 270 দিনের মধ্যে এরকম রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। সর্বনিম্ন হলো 90 দিন আর হলো সর্বোচ্চ 210 দিন। তো এরকম সময়ের জন্য একটা প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে। তারপরে হলো বাণিজ্যিক পত্র নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বার্তায় বিক্রি করা হয়। সেম ট্রেজারি বিলের ক্ষেত্রে যেরকম ফেস ভ্যালু থেকে কম মূল্যে বিক্রি করা হয়েছে, কোনো এটা ট্রেজারি বিলের সাথে কোনো সুদ নাই, এটার ক্ষেত্রেও সেম, এটাও ফেস ভ্যালু থেকে কম মূল্যে বার্তায় বিক্রি করা হবে এবং এটার সাথে কোনো সুদ জড়িত না। তো এটাকেও আমরা বলতে পারি এটা জিরো কুপন সিকিউরিটি। তারপর হলো বাণিজ্যিক পত্র বিক্রি করা হয় সরাসরি অথবা ডিলারের মাধ্যমে। তো কোম্পানি চাইলে হলো সরাসরি ওই কোম্পানির অন্য কোনো পরিচিত কোম্পানির কাছে সরাসরি বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে, বা চাইলে হলো ডিলারের সাহায্য নিতে পারে। এই ডিলার মূলত কি করে, এই যে কোম্পানিকে ধরো বাণিজ্যিক পত্র ক্রেতা খুঁজতে সহায়তা করে। তো এটার মাধ্যমে সরাসরি অথবা ডিলারের মাধ্যমে কি করতে পারে, কোম্পানি বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে। তারপরে হলো বাণিজ্যিক পত্রের ক্রেতা হলো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। তো বাণিজ্যিক পত্রের ক্রেতা মূলত ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল হওয়ার থেকে মূলত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানই বেশি হয়ে থাকে। তো এগুলাই হলো বাণিজ্যিক পত্র। আচ্ছা, এখন যদি আমরা হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটের ডেফিনেশনের সাথে এটা মেলাই, এখানে কি বলা হয়েছে যে নির্দিষ্ট সুদের হারে আমানত বা টাকা জমা দেওয়ার বিপরীতে যে স্বল্প মেয়াদী সার্টিফিকেট বাজারে ছাড়া হয়। তো এখানে দেখলাম যে এবিসি কোম্পানি হলো কি করতেছে, 1 লক্ষ টাকা একটা কি করছে এনডিসি ব্যাংক থেকে নিল। তো এটাকে একটা হলো নেগোশিয়েবল ডিপোজিট সার্টিফিকেট। তাহলে এই যে এটা নিল, এটা হলো 1 লক্ষ টাকা জমা দিয়ে এই সার্টিফিকেটটা হলো এবিসি কোম্পানিকে নিতে হয়েছে। তার মানে হলো এবিসি কোম্পানি হলো এখানে যদি 3 বছরের জন্য নিয়েছে, তার মানে 3 বছর পর হলো এখান থেকে 10% সুদ হলে টোটাল 1,30,000 টাকা পাবে। তাহলে এক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এই যে সার্টিফিকেটটা এটা হস্তান্তর যোগ্য আমানত সার্টিফিকেট, অর্থাৎ পূর্ণতা প্রাপ্তির পূর্বে নগদ অর্থের প্রয়োজন হলে এই সার্টিফিকেট মুদ্রা বাজারে বিক্রি করা যায়। তো আমরা দেখলাম যে 3 বছর শেষ না হইতে 1 বছরের মাথায় হলো এবিসি কোম্পানির হলো এই যে এখান থেকে হলো টাকার দরকার, ক্যাশ টাকার দরকার। তো এখন কি করতে পারবে, এবিসি কোম্পানি হলো এই এনডিসি সার্টিফিকেটটা হলো কি করতে পারবে, মুদ্রা বাজারে বিক্রি করে দিয়ে অর্থ সংগ্রহ করতে পারবে। তাহলে এই যে এবিসি কোম্পানি এখন কি করলো, 1 বছরের মাথায় গিয়ে হলো এটা মুদ্রা বাজারে আলফা কোম্পানির কাছে বিক্রি করে হলো 1 বছরে টোটাল 1,10,000 টাকায় সংগ্রহ করলো। আলফা কোম্পানি হলো এটা ক্রয় করছে হলো 1,10,000 টাকা দিয়ে। আর আলফা কোম্পানি হলো মেয়াদ শেষ হলে 3 বছর শেষ হলে ব্যাংক থেকে হলো 1,30,000 টাকা নিয়ে নিচ্ছে। তো এটাই বলা হয়েছে যে এটা আসলে কি করতেছে, এখানে হস্তান্তর করা হচ্ছে, অর্থাৎ এবিসি কোম্পানি থেকে হলো সার্টিফিকেটটা হলো আলফা কোম্পানির কাছে কি হস্তান্তর হয়ে গেল। এই সার্টিফিকেটটা মেইনলি কি হস্তান্তর করা যায়, তো এই জন্যই বলা হয়েছে যে এটা হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। অর্থাৎ এই সার্টিফিকেটটা হলো চাইলে কোম্পানি হস্তান্তর করে হলো অর্থাৎ বিক্রি করে হলো মুদ্রা বাজারে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারে। তো আমানত গ্রহীতা এই রসিদের মাধ্যমে তার বাহককে আমানতকৃত অর্থ মেয়াদান্তে সুদ সহ পরিশোধের নিশ্চয়তা দেয়। যেমন এই যে দেখলাম যে হলো ব্যাংক হলো 3 বছর পর কিন্তু যার কাছে সার্টিফিকেটটা আছে আলফা কোম্পানির কাছে, তো আলফা কোম্পানিকে 3 বছর পর 1,30,000 টাকা দিয়ে দিচ্ছে। তো এইভাবে মেনলি হলো এটার মাধ্যমে কি হচ্ছে, স্বল্প সময়ের জন্য অর্থ কি সংগ্রহ করা হচ্ছে। তারপরে বলা হয়েছে আমানত সনদ সাধারণত ট্রেজারি বিল অপেক্ষা অধিক
আয়ের নিশ্চয়তা দেয়। অর্থাৎ ট্রেজারি বিলের সুদটা সাধারণত কম হয়ে থাকে, কিন্তু ট্রেজারি বিলের ক্ষেত্রে তো কোনো সুদই নেই, কিন্তু এই যে আমানত সনদ, নেগোশিয়েবল ডিপোজিট সার্টিফিকেট, এটা সাধারণত যে আয়টা হয়, আর ট্রেজারি বিলের ক্ষেত্রে যে আয়টা হয়, আমানত সনদের ক্ষেত্রে সেই আয়টা সাধারণত একটু বেশি হয়ে থাকে। তারপরে হলো আমানত সনদ ইস্যু করা যায় সর্বোচ্চ 5 বছরের জন্য। একজন হলো শুধু সর্বোচ্চ 5 বছরের জন্যই হলো আমানত সনদ ইস্যু করতে পারে। তারপর হলো ন্যূনতম 1 বছর অতিক্রান্ত না হলে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটে কোনো সুদ প্রদান করা হয় না, অর্থাৎ ব্যাংক কোনো সুদ দেবে না যদি ন্যূনতম 1 বছর অতিক্রান্ত না হয়। তারপর হলো আমানত সার্টিফিকেট, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র অপেক্ষা তুলনামূলক সহজ শর্তে মুদ্রা বাজারে কি করা যায়, বিক্রি করা যায়। অর্থাৎ এটা তো হস্তান্তরযোগ্য, নেগোশিয়েবল, এই কথাটাই তো আসে। তার মানে এটা কি, যে কোনো সময় কি হস্তান্তর করা যায় একজনের থেকে আরেকজন, তো ক্রয় বিক্রয় করা যায়। তারপর আসি হলো ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। তো এটাকে যদি আমি এক কথায় বলি, এটা আসলে কি, এটা হলো ব্যাংক আসলে একটা প্রতিশ্রুতি দেয় যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করবে। এটাই মেইনলি হলো ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ ব্যাংক এখানে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটা নির্দিষ্ট সময় সেটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পরিশোধ করবে। তো এই প্রতিশ্রুতি পত্রটাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র বা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। তো এখানে হলো এটাই বলা হয়েছে যে বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে গ্রাহককে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়, তখন তাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। তো যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখাই, এটা ধরো হলো বাংলাদেশের ধরো একটা কোম্পানি, ধরো এবিসি গার্মেন্টস, এই কোম্পানিটা ধরো পণ্য আমদানি করতে যাচ্ছে, বিদেশি একটা কোম্পানি থেকে পণ্য আমদানি করতে যাচ্ছে, ধরো হলো টেক্স ওয়ার্ল্ড, এই কোম্পানি থেকে হলো কাপড় আমদানি করতে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ধরো ধারে ক্রয় করতে যাচ্ছে, এক্ষেত্রে তাহলে এবিসি গার্মেন্টস যেহেতু ধারে ক্রয় করতে যাচ্ছে, আমদানি করতে যাচ্ছে টেক্স ওয়ার্ল্ড একটা বিদেশি কোম্পানি থেকে, তাহলে বিদেশি কোম্পানি কেন এবিসি গার্মেন্টসকে ধারে পণ্যটা দিবে? কারণ হলো এক্ষেত্রে তো এরকমও হতে পারে যে এবিসি গার্মেন্টস কোম্পানি হলো নির্দিষ্ট মেয়াদ শেষে টাকাটা পরিশোধ করলো না টেক্স ওয়ার্ল্ডকে, তাই না? এরকম তো হতে পারে। তাহলে এক্ষেত্রে কি করতে পারে এবিসি গার্মেন্টস হলো এখন হলো ব্যাংকের কাছে যেতে পারে। ধরো এবিসি গার্মেন্টস হলো একটা ব্যাংক, বাংলাদেশে একটা ব্যাংকের কাছে গেল, ব্যাংকের কাছে গিয়ে বললো যে একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য, যেটাকে বলা হয় এলসি। তো এলসি ইস্যু করা হয় মূলত কিসের জন্য? এটা হলো মূলত একটা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স বা ব্যাংকের স্বীকৃতিপত্র। এটার মাধ্যমে ব্যাংক কি করতেছে, ব্যাংক হলো এবিসি গার্মেন্টস এর হয়ে, অর্থাৎ আমদানি কোম্পানির পক্ষ হয়ে যে বিদেশি যে কোম্পানি টেক্সওয়াল কোম্পানিকে হলো একটা প্রতিশ্রুতি দিতেছে যে একটা নির্দিষ্ট সময় পর হলো টেক্স ওয়ার্ল্ড কোম্পানিকে হলো তার টাকাটা অবশ্যই সে টাকাটা পাবে। তো এক্ষেত্রে হলো ধরো এই সময়টা ধরো 90 দিন পর অবশ্যই টেক্স ওয়ার্ল্ড কোম্পানি হলো টাকাটা ফেরত পাবে। তাহলে এক্ষেত্রে কি করতেছে বাংলাদেশি ব্যাংকটা হলো এই বিদেশি কোম্পানিকে একটা প্রতিশ্রুতি দিতেছে এই এলসি ইস্যু করার মাধ্যমে। তো এই এলসিটাই হলো লেটার অফ ক্রেডিট, যেটাকে বলতেছি আমরা ব্যাংকের স্বীকৃতিপত্র। তো এটার মাধ্যমে হলো তো টেক্স ওয়ার্ল্ড হলো কোম্পানি হলো এখন নিশ্চিত যে হলো সে অবশ্যই 90 দিন পর টাকাটা পাবে। তো সে হলো নিশ্চিন্তে হলো এই কোম্পানিটা নিশ্চিন্তে হলো বাংলাদেশের যে কোম্পানি এবিসি গার্মেন্টস কোম্পানির কাছে হলো কাপড় রপ্তানি করতে পারবে। আর 90 দিন পর হলো ব্যাংকের থেকে কি টাকাটা
পাবে। তো এক্ষেত্রে হলো এই যে এলসি ব্যাংকের স্বীকৃতিপত্র, এটা টেক্সওয়ার্ল্ড এই কোম্পানিটা চাইলে হলো যদি 90 দিনের মধ্যে যদি তার টাকার দরকার হয়, তাহলে এই 90 দিনের মধ্যে চাইলে হলো এটা হলো বাজারে বিক্রি করতে পারবে বাট্টায়। বাট্টায় বিক্রি করে হলো তার স্বল্প সময়ের জন্য যে অর্থের দরকার হয় সেটা সে হলো নির্বাহ করতে পারবে, অর্থাৎ ওই অর্থটা সংগ্রহ করে। তো এটাই হলো ব্যাংকের স্বীকৃতিপত্রের কাজ। তারপর আসলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। অর্থাৎ এই যে ব্যাংকের স্বীকৃতিপত্র, এই সিকিউরিটিটা মেনলি হলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেই বেশি ইউজ করা হয়। তারপর হলো ব্যাংকের স্বীকৃতিপত্রের মেয়াদ সাধারণত 30 দিন থেকে 180 দিনের মধ্যে হয়ে থাকে। তো এটাও অনেক সময় কি এমসিকিউতে আসে যে ব্যাংকের স্বীকৃতিপত্রের মেয়াদ কতদিন থেকে কতদিন, তাহলে 30 দিন থেকে 180 দিন এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। তারপর ব্যাংকের স্বীকৃতিপত্র ক্রেতা বিলের মেয়াদান্তে অথবা মেয়াদ পূর্তির আগে কম দামে বাট্টায় বিক্রি করতে পারবে। এখানে ব্যাংকের স্বীকৃতিপত্র ক্রেতা আসলে কি, এখানে হলো ব্যাংকের স্বীকৃতিপত্র ক্রেতা, এখানে হলো টেক্সওয়ার্ল্ড কোম্পানি। তো এই কোম্পানি তো 90 দিন পর হলো টাকা ফেরত পাচ্ছে, তাহলে চাইলে হলো এই এই 90 দিনের মাঝামাঝি সময়ে যদি কোম্পানির এই টেক্সওয়ার্ল্ড কোম্পানির যদি টাকার দরকার হয়, এই কোম্পানি চাইলে হলো এটা হলো মেয়াদান্তে, মেয়াদ শেষে বা মেয়াদ পূর্তির আগে কি কম দামে বাট্টায় বিক্রি করার মাধ্যমে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারবে। তো এটাই হলো মূলত আমাদের ব্যাংকের স্বীকৃতিপত্র। তারপর আসি হলো পুনঃক্রয় চুক্তি। তো এটাও কি আমাদের মুদ্রা বাজার বা অর্থ বাজারের একটা হাতিয়ার। তো এই পুনঃক্রয় চুক্তি আসলে কি, এখানে বলা হয়েছে পুনঃক্রয় চুক্তি, এটাকে রিপারচেস এগ্রিমেন্ট বা রেপোও বলা হয়। এটা হচ্ছে শর্ত সাপেক্ষে একটি স্বল্প মেয়াদী সিকিউরিটি বিক্রয়। শর্তটি এমন যাতে একটা নির্দিষ্ট সময় পর মূল বিক্রেতা পূর্ব নির্ধারিত মূল্যে সিকিউরিটি ফেরত পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি একটু তোমাকে এক্সাম্পল দেই, ধরো ব্যাংক, অ্যাবি ব্যাংক, এই ব্যাংকের ধরো হলো এই ব্যাংকের কাছে একটা বিল আছে, ট্রেজারি বিল আছে। এই ট্রেজারি বিলের মূল্য ধরো হলো বা ফেস ভ্যালু 5 লক্ষ টাকা। এই ট্রেজারি বিলটা মূলত হলো 91 দিনের, অর্থাৎ 3 মাসের জন্য এই ট্রেজারি বিলটা হলো অ্যাবি ব্যাংকের কাছে আছে। এই 91 দিন বা 3 মাস পার হইলে হলো অ্যাবি ব্যাংক এই ট্রেজারি বিলটার থেকে অর্থ পাবে, ফেস ভ্যালু টাকাটা পাবে। তাহলে এই ক্ষেত্রে ধরো অ্যাবি ব্যাংকের এখনই এই যে 91 দিন এর মাঝামাঝি সময়ে যদি অর্থের দরকার হয়, এই যে তার কাছে যে ট্রেজারি বিলটা আছে, এই ট্রেজারি বিলটা হলো অন্য ব্যাংকের কাছে হলো বিক্রি করতে পারবে, বিক্রি করে হলো স্বল্প সময়ের জন্য হলো অর্থ সংস্থান করতে পারবে, এই শর্তে যে ভবিষ্যতে 91 দিনের আগে কি করবে, আবার অ্যাবি ব্যাংক হলো সেটা আবার রিপারচেস করবে। ধরো হলো অ্যাবি ব্যাংক হলো সোনালী ব্যাংকের কাছে গেল, সোনালী ব্যাংকের কাছে হলো এই ট্রেজারি বিলটা বিক্রি করে দিল, ট্রেজারি বিলটা বিক্রি করে দিল। তো বিক্রি করলে ধরো এটা ছিল 5 লক্ষ টাকা, এটা ফেস ভ্যালু ধরো 4.5 লাখ টাকা এটা হলো বিক্রি করে দিল। তার মানে সোনালী ব্যাংক হলো এই ট্রেজারি বিলটা ক্রয় করলো কত টাকা দিয়ে, 4,50,000 টাকা। অর্থাৎ অ্যাবি ব্যাংক সোনালী ব্যাংকের কাছে এই ট্রেজারি বিলটা বিক্রি করে 4,50,000 টাকা পাইছে। তো এক্ষেত্রে ধরো এই টাকাটা হলো 10 দিনের জন্য, অর্থাৎ 10 দিন পর হলো অ্যাবি ব্যাংক হলো সোনালী ব্যাংক থেকে এই ট্রেজারি বিলটা হলো আবার পারচেস করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখন কি করলো, বিক্রি করলো, আবার ধরো 10 দিন সময় পার হওয়ার পর আবার অ্যাবি ব্যাংক হলো সোনালী ব্যাংকের কাছে গেল, সোনালী ব্যাংকের কাছে গিয়ে হলো আবার এই ট্রেজারি বিলটা ক্রয় করলো। তো ক্রয় করবে কত টাকা দিয়ে, ক্রয় করবে হলো ধরো 4,80,000 টাকা দিয়ে ক্রয় করলো। তাহলে এই ক্ষেত্রে দেখো ফার্স্টে অ্যাবি ব্যাংক যখন অর্থের প্রয়োজন ছিল 10 দিনের জন্য, তখন হলো এই ট্রেজারি বিলটা সোনালী ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে 4,50,000 টাকা দিয়ে। এখন 10 দিন পর যখন অ্যাবি ব্যাংকের কাছে টাকা আসলো, তখন হলো এই অ্যাবি ব্যাংক হলো আবার কি করলো, সোনালী ব্যাংকের কাছে গিয়ে হলো এটা হলো আবার ক্রয় করলো।
অর্থাৎ অ্যাবি ব্যাংক ফার্স্টে হলো এই ট্রেজারি বিলটা ক্রয় করছিল সরকার থেকে, আবার কি করলো সোনালী ব্যাংকের কাছে একবার বিক্রি করে আবার সেটা ক্রয় করলো না, অর্থাৎ এটা কি বলা হয় পুনঃক্রয়। এই যে পুনঃক্রয় করলো, অর্থাৎ অ্যাবি ব্যাংক হলো একবার হলো সরকারের থেকে ট্রেজারি বিলটা ক্রয় করছিল, আবার হলো 10 দিন পর হলো কি করতেছে সোনালী ব্যাংকের কাছে বিক্রি করা ছিল আগে, সেটা 10 দিন পার হওয়ার পর আবার হলো তার থেকে ক্রয় করতেছে। তো এই দ্বিতীয়বার ক্রয়টাই হলো পুনঃক্রয়। তো এটাকে আসলে বলা হয় পুনঃক্রয় চুক্তি। এক্ষেত্রে দেখো সোনালী ব্যাংকের আয় হলো কত, এখানে ধরো সোনালী ব্যাংক এটা ক্রয় করছিল 4,50,000 টাকা দিয়ে, আর 10 দিন পর হলো অ্যাবি ব্যাংক থেকে আবার 4,80,000 টাকা পাইলো। তাহলে এক্ষেত্রে 4,80,000 মাইনাস 4,50,000, তার মানে হলো 30,000 টাকা হলো সোনালী ব্যাংকের এখানে এই পুনঃক্রয় চুক্তি থেকে হলো ইনকাম হয়েছে। তো এই যে সোনালী ব্যাংকের যে ইনকামটা, এটাকে বলা হয় আসলে রেপো রেট বা রেপো সুদ, এটাই মূলত রেপো রেট। তো এখানে এটা বলা হয়েছে যে পুনঃক্রয় চুক্তির ক্ষেত্রে নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যই হলো সিকিউরিটি ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ। অর্থাৎ এখানে দেখো সোনালী ব্যাংকের হলো ইনকাম কত 30,000 টাকা, সিকিউরিটি ক্রয়কারী কোম্পানির সুদ এখানে ইনকাম হলো 30,000 টাকা, তার মানে এটাই হলো আমাদের রেপো রেট। তারপর হলো পুনঃক্রয় চুক্তিতে স্বল্প মেয়াদী সিকিউরিটি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রেজারি বিল। এখানে আমরাও দেখলাম যে হলো ট্রেজারি বিলটা ইউজ করা হয়েছে এই উদাহরণের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে মেইনলি হলো এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটার থেকে অনেক সময় কোশ্চেন আসে যে পুনঃক্রয় চুক্তিতে স্বল্প মেয়াদী সিকিউরিটি হিসেবে কোনটা বেশি ব্যবহৃত হয়, তার মানে এটার উত্তর হবে ট্রেজারি বিল। তারপর হলো পুনঃক্রয় চুক্তি যখন একদিন অথবা খুব কম সময়ের জন্য হয়ে থাকে তখন তাকে বলা হয় ওভারনাইট রেপো। অর্থাৎ এখানে দেখো এই চুক্তিটা হয়েছে 10 দিনের জন্য, 10 দিন পর হলো অ্যাবি ব্যাংক হলো এই এই ট্রেজারি বিলটা, বিকৃত ট্রেজারি বিলটা সোনালী ব্যাংকের কাছে আবার হলো কি করবে 10 দিন পর এটা ক্রয় করে নেবে। তাহলে এটা হলো 10 দিন স্বল্প সময়ের জন্য, এরকম 10 দিন একদিন এরকম স্বল্প সময়ের জন্য যদি হয় সেক্ষেত্রে হলো সোনালী ব্যাংক যে ইনকামটা করতেছে ওটাকে আমরা বলতে পারি যে ওভারনাইট, এই যে ওভারনাইট রেপো, এটাকে বলতে পারি ওভারনাইট রেপো। বাট এই যে এই সময়টা যদি আরো বেশি হয়, ধর 1 মাস 2 মাস 3 মাস, তাহলে এই ক্ষেত্রে যে ইনকামটা হয় সেটাকে আমরা বলবো হলো টার্ম রেপো। তো এগুলা থেকে অনেক সময় কোশ্চেন আসে, তো এই পয়েন্টগুলো তোমাদের কি মনে রাখতে হবে। তারপরে আসি হলো আমরা হলো অর্থ বাজার বা মুদ্রা বাজারে প্রায় অনেকগুলো হাতিয়ার নিয়ে কথা বলছি, এখন যেগুলা থেকে মেইনলি হলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো এরকম আরো অনেক কিন্তু হাতিয়ার আছে, কিন্তু তোমাদের বইয়ে মেইনলি হলো এই টপিকগুলাই আছে, এই হাতিয়ার সমূহ। তো এখন আসি আমরা হলো পুঁজি বা মূলধন বাজার। তো পুঁজি আর মূলধন বাজার হলো এটা মূলত কি করা হয়, এখানে এই যে এখানে যে আর্থিক সম্পদগুলা বিক্রি করা হয় এক্ষেত্রে এগুলোর মেয়াদ সাধারণত কি দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ 1 বছরের বেশি সময়ের জন্য। যেখানে দীর্ঘ মেয়াদ অর্থাৎ 1 বছর বেশি সময়ের জন্য অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয় সেটা কি আমরা বলি পুঁজি বা মূলধন বাজার। তো মূলধন বাজারের হাতিয়ার সমূহ কি কি, তো সাধারণ শেয়ার, তারপর হলো অগ্রাধিকার শেয়ার, তারপর হলো বন্ড ডিবেঞ্চার, এগুলা মূলত হলো মূলধন বাজারের হাতিয়ার। আর আমরা দেখছিলাম যে মুদ্রা বাজারের হাতিয়ার ছিল ট্রেজারি বিল, তারপর বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি, এগুলো ছিল মুদ্রা বাজারের হাতিয়ার। আর এগুলো হলো পুঁজি বা মূলধন বাজারের হাতিয়ার। তো মূলধন বা পুঁজি বাজারে অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক এবং তাদের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, তারপর লিজিং কোম্পানি, তারপর হলো বিনিয়োগ ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, আন্ডাররাইটারগণ, বীমা কোম্পানি। তো এরকম বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান হলো মূলধন বা পুঁজি বাজারের অংশগ্রহণকারী। তো এবার আমরা জানবো হলো মূলধন বাজার বা পুঁজি বাজারের হাতিয়ার সমূহ একটা একটা করে আমরা জানবো। তো এই ক্ষেত্রে ফার্স্টে আসি হলো সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ার আসলে কি, তো সাধারণ শেয়ারকে বলা হয় যে পুঁজিবাজারের প্রধান উপাদান বা হাতিয়ারই হচ্ছে আসলে সাধারণ শেয়ার। তো যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ও সমান একককে বলা হয় শেয়ার। শেয়ার মূলত হলো একটা কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান একককে বলা হয় আসলে শেয়ার। ধরো একটা কোম্পানির ধরো মোট মূলধন আছে ধরো
10 লাখ টাকা। তাহলে আচ্ছা ধরো একটা কোম্পানির মোট মূলধন আছে 1 লক্ষ টাকাই ধরলাম, 1 লক্ষ টাকা আছে। ওই মোট মূলধনটা ধরো হলো প্রতিটা 100 টাকা মূল্যের 1000টা শেয়ারে বিভক্ত। তার মানে 100 গুণ 1000, তার মানে মোট মূলধন কোম্পানির হলো 1 লক্ষ টাকা। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এখান থেকে যদি ধরো 100টা শেয়ার ক্রয় করলা, ধরো প্রতিটার মূল্য হলো 100 টাকা, এখান থেকে হলো তুমি 100টা শেয়ার ক্রয় করলা, তার মানে হলো 10,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে এই যে 10,000 টাকার মূলধন তুমি হলো কোম্পানিকে দিলা, তার মানে তুমি বলতে পারো এই 10,000 টাকা হলো টোটাল যে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকার 10%। তার মানে তুমি বলতে পারো যে তুমি এই কোম্পানির 10% অংশের মালিক। অর্থাৎ শেয়ার মূলত কি করে, মালিকানা প্রকাশ করে। তাহলে এই ক্ষেত্রে এই যে মেইনলি হলো সাধারণ শেয়ার কি মালিকানা প্রকাশ করতেছে। তো এগুলা এই যে শেয়ারের শেয়ারের যে মূল্য এটা কিন্তু সবসময় সমান হয়। এখানে কি দেওয়া হয়েছে যে প্রতিটার মূল্য 100 টাকা, কোনোটা 98 বা কোনোটা 101 102 এরকম হবে না। সবগুলা শেয়ারের কি ফেস ভ্যালু যেটা এটা সবসময় সমান হয়ে থাকে। তারপরে হলো কোম্পানি আইন অনুযায়ী এই ধরনের শেয়ার মালিকদের অধিকার দায়িত্ব কর্তব্য কোম্পানিতে অধিক থাকে। অর্থাৎ যারা হলো সাধারণ শেয়ার পারচেজ করে, সাধারণ শেয়ার হোল্ডার, তাদের হলো কোম্পানিতে দায়িত্ব কর্তব্য এগুলো হলো সবচেয়ে বেশি থাকে। তারপর হলো এই ধরনের শেয়ার মালিকগণ লভ্যাংশ ভোগ এবং মূলধন ফেরতে অগ্রাধিকার পায় না। অর্থাৎ এক্ষেত্রে যারা সাধারণ শেয়ার তারা যে লভ্যাংশ পায়, ওই লভ্যাংশর হার কিন্তু ফিক্সড না। এক্ষেত্রে হইতে পারে যে কোনো কোম্পানি শেয়ার হোল্ডারদের এবছর লভ্যাংশ দিল না বা পরের বছর দিল, এরকম হইতে পারে। আর কতটুকু লভ্যাংশ দিবে এটা কিন্তু আগের থেকে ফিক্সড না। তো এর জন্যই বলা হয়েছে যে এক্ষেত্রে যে লভ্যাংশটা দেওয়া হয় আবার সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, এটা সাধারণত হলো অন্যান্য যে হলো কোম্পানির কাছে কোম্পানি দেনা আছে ওইগুলো পরিশোধ করে তারপর হলো শেষের দিকে হলো সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেয়। এবং মূলধন ফেরতের ক্ষেত্রেও কি অগ্রাধিকার পায় না। সাধারণত কি সাধারণ শেয়ার হোল্ডাররা হলো মেইনলি হলো কোম্পানি যখন বন্ধ হয়ে যায় বা বিলুপ সাধন হয় তখন হলো তাদের মূলধন পায়। তো সেই ক্ষেত্রেও কি তাদের অগ্রাধিকার সবার লাস্টের দিকে থাকে। এইরূপ শেয়ারের মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে। অর্থাৎ কেউ চাইলে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে কেউ যদি চায় কোম্পানির পরিচালক হইতে, পরিচালক পদে দাঁড়াতে, তার মানে সে ওই প্রার্থী হতে পারবে। তারপর হলে যদি চাই ভোটার হতে, তাহলে কি ভোট দিয়ে হলে পরিচালক নির্বাচনও করতে পারবে। তো শেয়ার হোল্ডারদের সবাই অংশগ্রহণ ও সিদ্ধান্ত প্রণয়ন, তো এই কাজটাও কি সাধারণ শেয়ার হোল্ডাররা করতে পারে। তারপর হলো এই ধরনের শেয়ারের লভ্যাংশ হার পূর্ব নির্দিষ্ট থাকে না। যদি অগ্রাধিকার শেয়ার হোল্ডার বলি বা অগ্রাধিকার শেয়ার, সেক্ষেত্রে কিন্তু পূর্ব নির্দিষ্ট থাকে, কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোনো পূর্ব নির্দিষ্ট থাকে না লভ্যাংশের হার। তারপর হলো প্রতিষ্ঠানের আয় থেকে অন্যান্য পক্ষগুলো দাবি মেটানোর পর যা অবশিষ্ট থাকে তা সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয়। অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে হলো ফার্স্টে হলো অগ্রাধিকার পায় হলো অগ্রাধিকার পায় বন্ড হোল্ডার, তারপর হলো ডিবেঞ্চার হোল্ডার, তারপর হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারপর হলো সবার শেষে হলো সাধারণ শেয়ার হোল্ডার। অর্থাৎ আগে বন্ড হোল্ডার, ডিবেঞ্চার, তারপর অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারা যে টাকা হলো কোম্পানি থেকে পাওনা, তাদের পাওনা ফার্স্টে পরিশোধ করার পর লাস্টে যেটা থাকবে ওইটা হলো সাধারণ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। তো এই জন্য আসলে এই যে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে মূলত বলা হয় রেসিডিউয়াল ক্লেমার। অর্থাৎ এখানে দেখো প্রতিষ্ঠানের আয় থেকে অন্যান্য পক্ষগুলোর দাবি মেটানোর পর যা অবশিষ্ট থাকবে তা সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয়। এজন্য সাধারণ শেয়ার হোল্ডারকে কোম্পানির অবশিষ্ট অংশের মালিক বা রেসিডুয়াল ওনার বলা হয়, বা অবশিষ্ট অংশের
দাবিদার বলা হয়। তো এটার থেকেও কি কোশ্চেন আসে যে কোম্পানির অবশিষ্ট অংশের মালিক বা দাবিদার হলো সাধারণ শেয়ার হোল্ডার। এবার সে হলো অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে আসলে পার্থক্যটা আসলে কোথায়? এখানে দেখো যে যারা সাধারণ শেয়ার হোল্ডার বা তারা কিন্তু তাদের ক্ষেত্রে কি লভ্যাংশের পরিমাণ ফিক্স ছিল না আগের থেকে। তো এই ক্ষেত্রে যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার তাদের কিন্তু লভ্যাংশের হারটা আগের থেকে কি ফিক্স থাকে। তো এই ধরনের শেয়ার মালিকগণ লভ্যাংশ ভোগ এবং মূলধন ফেরতও কি অগ্রাধিকার পায়। তো আগে হলো সাধারণ শেয়ার হোল্ডারদের, আগে হলো যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে তাদেরকে আগে তাদের লভ্যাংশ এবং মূলধন ফেরত দেওয়া হয়, তারপরে আসে হলো সাধারণ শেয়ার হোল্ডার। তো এই জন্য তারা যেহেতু সাধারণ শেয়ার হোল্ডার থেকে হলো লভ্যাংশ আর মূলধন প্রত্যাবর্তনে হলো অগ্রাধিকার পেয়ে থাকে, এই জন্য তাদেরকে বলা হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তারপর এরূপ শেয়ারের মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আমরা দেখছি যে যারা সাধারণ শেয়ার হোল্ডার ছিল, যারা সাধারণ শেয়ার পারচেস করেছিল, তারা হলো কোম্পানির পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারত, অর্থাৎ পরিচালক হতে পারবে ভোটের মাধ্যমে। এবং নির্বাচন কিন্তু যারা হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার তারা হলো পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারবে না। তারপর তারা আবার নির্বাচনে ভোটও দিতে পারবে না। শেয়ার হোল্ডারদের সবাই অংশগ্রহণ ও সিদ্ধান্ত প্রণয়ন করতে পারবে না, শুধু নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত দিতে পারবে। তো আমরা দেখছিলাম সাধারণ শেয়ার হোল্ডার যারা আছে তাদের কিন্তু অনেকগুলা কি ছিল, তারা যেমন ধরো পরিচালক হতে পারতো, ভোট দিতে পারতো, কে পরিচালক হবে সেক্ষেত্রে ভোট দিতে পারবে। তারপর হলো বিভিন্ন ধরনের ধরো মিটিং বা হলো বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করতে পারতো, বাট হলো অগ্রাধিকার যারা শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু এই কাজগুলা পারবে না। তারপর এই ধরনের শেয়ারের লভ্যাংশের হার পূর্ব নির্দিষ্ট থাকে, কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে হলো লভ্যাংশের হার পূর্ব নির্দিষ্ট থাকে না। তারপর এটাকে বলা হয় ঋণ ও ইকুইটির মিশ্রণ। ইকুইটি বলতে বোঝানো হয় মূলত হলো মালিকানা তহবিলকে বোঝানো হয়, অর্থাৎ শেয়ার মূলধন। আর হলো ঋণ তো আমরা জানি। তো এই যে অগ্রাধিকার শেয়ার যেটা আছে এটা মূলত ঋণ আর ইকুইটি দুইটার মিশ্রণকে বলা হয় আসলে অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মধ্যে কিছু বৈশিষ্ট্য ঋণের পাওয়া যায়, আবার কিছু বৈশিষ্ট্য ইকুইটি অর্থাৎ সাধারণ শেয়ারের পাওয়া যায়। তো এক্ষেত্রে দেখো ঋণের ক্ষেত্রে যেমন আমরা জানি ঋণের ক্ষেত্রে সুদের হার ফিক্স থাকে, তেমনই হলো ইকুইটির ক্ষেত্রে কি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হলো আবার কি লভ্যাংশের হারটা ফিক্স থাকতেছে। আবার ধরো ঋণের ক্ষেত্রে যারা ঋণদাতা তারা নির্দিষ্ট সময় পর পর কি সুদ পায়, আবার হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা হলো নির্দিষ্ট সময় পর পর কি লভ্যাংশ পায়। তো এই ক্ষেত্রে হলো কিছু বৈশিষ্ট্য ঋণের আছে, আবার কিছু বৈশিষ্ট্য সাধারণ শেয়ারের আছে। তো এই জন্য বলা হয় অগ্রাধিকার শেয়ারকে ঋণ ও ইকুইটির মিশ্রণ, অর্থাৎ হাইব্রিড সিকিউরিটি। তো এই হাইব্রিড সিকিউরিটি এটা আরেকটা নাম হলো সংকর অর্থায়ন। অর্থাৎ এই যে অগ্রাধিকার শেয়ার এটা হলো সংকর অর্থায়নের উৎস। তারপর হলো দাবি ও অধিকারের প্রশ্নে অগ্রাধিকার শেয়ারের অবস্থান সাধারণ শেয়ারের আগে, কিন্তু ঋণপত্রের আগে। তো আমি বলছিলাম দাবি ও অধিকারের প্রশ্নে, অর্থাৎ আগে হলো সবার প্রথমে হলো বন্ড হোল্ডার, তারপর হলো ডিবেঞ্চার, তারপর হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারপর সর্বশেষ হলো সাধারণ শেয়ার হোল্ডার। তাহলে এই ক্ষেত্রে দেখো সাধারণ শেয়ার হোল্ডারদের আগে হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা প্রেফারেন্স অগ্রাধিকার পায় দেখে তারা হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এবার আসি বন্ড। বন্ড কি? বন্ড হলো একটা হলো দীর্ঘমেয়াদী ঋণ বলতে পারি, দীর্ঘমেয়াদী ঋণ। তো কোম্পানি হলো বন্ড ইস্যুর মাধ্যমে কি করে, বন্ড ইস্যু বা বন্ড বিক্রির মাধ্যমে আসলে ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ বন্ড বা ঋণপত্র হচ্ছে এমন একটি উপাদান বা দলিল যা বিক্রি করে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। তো এইরূপ ঋণের দলিল সুদের হার, ঋণের পরিমাণ, ঋণের মেয়াদ ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকে। অর্থাৎ এক্ষেত্রে হলো এই ঋণের দলিলের মধ্যে সুদের হার, অর্থাৎ বন্ড যদি ইস্যু করে কোম্পানি তাহলে যারা বন্ড ক্রয় করলো অর্থাৎ বন্ড হোল্ডার তাদেরকে কি করতে হয়, সুদ দিতে হয়। তো এক্ষেত্রে ওই দলিলের মধ্যে সুদের হার, তারপর কি পরিমাণ ঋণ গ্রহণ করেছে, ওই ঋণের পরিমাণ, তারপর ঋণের মেয়াদ, এগুলা কি উল্লেখ থাকে। তারপর বন্ড হোল্ডারগণ কোম্পানির পাওনাদার। আমরা দেখছি যে যারা সাধারণ শেয়ার ক্রয় করে সাধারণ শেয়ার হোল্ডাররা ছিল কিন্তু মূলত কোম্পানির মালিক, বাট যারা হলো
বন্ড হোল্ডার, যারা বন্ড ক্রয় করতেছে তারা কিন্তু কোম্পানির পাওনাদার। তারপর হলো বাজারে মেনলি হলো এসিআই কোম্পানির কর্তৃক 5 বছর মেয়াদী জিরো জিরো কুপন বন্ড, তারপর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুদারাবা বা পারপিচুয়াল বন্ড, এগুলা মূলত এখন ইস্যু করা আছে। তো বাংলাদেশের বন্ড বাজার মূলত আসলে দুইটা সেগমেন্টে বিভক্ত, একটা হলো কর্পোরেট বন্ড আর একটা হলো ট্রেজারি বন্ড। কর্পোরেট বন্ড হলো যে বন্ডগুলো আসলে কোম্পানি ইস্যু করে ওগুলোকে বলে কর্পোরেট বন্ড, আর ট্রেজারি বন্ডটা মেনলি হলো সরকার ইস্যু করে থাকে। তো এগুলাই হলো বন্ড নিয়ে কথাবার্তা। তারপর আসলো ডিবেঞ্চার। তো ডিবেঞ্চারও মেনলি হলো বন্ডের মতোই, কিন্তু বন্ডের ক্ষেত্রে জামানত রাখতে হয়, জামানত যুক্ত সিকিউরিটি, কিন্তু যেটা ডিবেঞ্চারের ক্ষেত্রে জামানত রাখতে হয় না, এটা হলো জামানতবিহীন বন্ডকেই মূলত কি বলা হয়, ডিবেঞ্চার বলা হয়। তাহলে এই ক্ষেত্রে ডিবেঞ্চার যেহেতু জামানত বিহীন হয়ে থাকে, এক্ষেত্রে যে সাধারণত ডিবেঞ্চারগুলো সাধারণত সুনামধন্য বিভিন্ন বৃহৎ কোম্পানি বা আর্থিকভাবে সচ্ছল এরকম কোম্পানি মূলত কি করে থাকে, ডিবেঞ্চার ইস্যু করে থাকে। তো এক্ষেত্রে ঋণ ইস্যুকারী কর্তৃপক্ষ কোনো জামানত না রেখে ডিবেঞ্চার ইস্যু করে থাকে, অর্থাৎ কোনো সম্পদ বা কোনো কিছু কি জামানত রাখতে হয় না ডিবেঞ্চারের ক্ষেত্রে, কিন্তু বন্ডের ক্ষেত্রে রাখতে হয়। এইটাই মূল্যে পার্থক্য বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে। ডিবেঞ্চারের ক্রয় বিক্রয় হয় বন্ড মার্কেটে। তো এখন আসি হলো মুদ্রা বাজার আর মূলধন বাজার সম্পর্কে। আমরা তো এতক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করলাম যে মুদ্রা বাজার কি, এটার মধ্যে কি কি হাতিয়ার আছে, আবার হলো মূলধন বাজার কি, মূলধন বাজারের মধ্যে আবার কি কি হাতিয়ার আছে। তো এখন যদি আমরা একটু পার্থক্যগুলা দেখি এক নজরে, যে ফার্স্টে যদি মেয়াদের কথা চিন্তা করি, মুদ্রা বাজার বাজার হলো স্বল্প মেয়াদী, অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের জন্য আর্থিক সম্পদ কেনা বেচা হয়। বাট মূলধন বাজার হলো দীর্ঘমেয়াদী, অর্থাৎ 1 বছরের অধিক সময়ের জন্য আর্থিক সম্পদ কেনা বেচা হয়। তারপর আসে হলো ঝুঁকি। ঝুঁকি হলো মুদ্রা বাজারে কম, কেননা এটা যেহেতু স্বল্প সময়ের জন্য, এক্ষেত্রে ঝুঁকিটা কম, দ্রুত টাকা পাওয়া যায়। আর হলো মূলধন বাজার হলো ঝুঁকিটা বেশি, কেননা দীর্ঘমেয়াদী, তো এক্ষেত্রে বিনিয়োগের মেয়াদ যেহেতু বেশি তাই ঝুঁকিটাও একটু বেশি। তারপর হলো তারল্যের প্রতি মনোভাব। তো এই যে জানি যে মুদ্রা বাজার হলো স্বল্প মেয়াদী, যেহেতু সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, এক্ষেত্রে তারল্যটা বেশি, যে কোনো সময় টাকা পাওয়া যায়। কিন্তু মূলধন বাজারের ক্ষেত্রে কি তারল্য তুলনামূলকভাবে কম, কারণ এটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো তাহলে আমরা বলতে পারি যে মুদ্রা বাজারের হলো তারল্য বেশি আর মূলধন বাজারের ক্ষেত্রে তারল্য কম। তারপর হলো সরকারের সম্পৃক্ততা। তো মুদ্রা বাজার মেনলি হলো সরকারি নিয়ন্ত্রণ করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক বেশি সম্পৃক্ত, অর্থাৎ আমরা জানি যে মুদ্রা বাজার হলো কেন্দ্রীয় ব্যাংক মেনলি হলো নিয়ন্ত্রণ করে থাকে, টাকার সরবরাহ, সুদের পরিবর্তন, এগুলা মেনলি হলো কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এগুলা কি মেনলি তাহলে কি সরকারি আলটিমেটলি এগুলা নিয়ন্ত্রণ করতেছে। তারপর হলো মূলধন বাজার। মূলধন বাজারের ক্ষেত্রে সরকারের সরাসরি হস্তক্ষেপ কম, বাজার শক্তি বেশি কাজ করে থাকে, অর্থাৎ মূলধন বাজারের ক্ষেত্রে সরকারের সরাসরি সম্পৃক্ততাটা কম থাকে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, ওই সংস্থাগুলোর মাধ্যমে আসলে মূলধন বাজার কি পরিচালিত হচ্ছে। তারপর হলো লেনদেন খরচ। তো মুদ্রা বাজারে লেনদেন খরচ খুব কম, দ্রুত লেনদেন হয়, আর হলো লেনদেন খরচ তুলনামূলকভাবে কম, কারণ মূলধন বাজারের ক্ষেত্রে অনেক প্রসেস আছে, তো এগুলোর ক্ষেত্রে লেনদেন খরচটা একটু বেশি পড়ে থাকে। তারপর হলো হাতিয়ারের ধরন, আমরা আলোচনা করেছি এতক্ষণ। মুদ্রা বাজারের মধ্যে আছে হলো ট্রেজারি বিল, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, কল মানি, তারপর রেপো, এগুলো হলো মুদ্রা বাজারের হাতিয়ার। আর হলো মূলধন বাজারের মধ্যে আছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ, এগুলো হলো মূলধন বাজারের মধ্যে পড়ে। এবার আসি হলো আমরা যদি একটা প্র্যাকটিস দেখি, মানে হলো এখানে হলো কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, এটা হলো কোন ধরনের হাতিয়ার। তো এটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সিকিউরিটিজ বা হাতিয়ার বা উপাদান কোনটা প্রত্যেকটার সাথে। তো ফার্স্টে যদি বলি 1 নাম্বার, সরকার স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজনে 1 মাসের মেয়াদী অঙ্গীকার পত্র ইস্যু করেছে, 1 মাস মেয়াদী। তো আমরা জানি যে স্বল্প সময়ের জন্য সরকার হলো ট্রেজারি বিল ইস্যু করে থাকে, তো এটাকে আমরা বলতে পারি যে এটাও যেহেতু সরকার ইস্যু করেছে আবার স্বল্প সময়ের জন্য, তো এটা মেনলি হলো ট্রেজারি বিল। তারপর 2 নম্বরে হলো কি বেক্সিমকো লিমিটেড কোম্পানি 5 কোটি টাকার
3 মাস মেয়াদি অঙ্গীকারপত্র বার্তা ইস্যু করেছে। তো এটা যদি 3 মাস মেয়াদি, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হলো মুদ্রা বাজার বা অর্থ বাজারেরই কোনো একটা হাতিয়ার হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই যে এটা কি করছে, এটা বার্তা ইস্যু করছে, আবার এটা কি করছে, বেক্সিমকো লিমিটেড কোম্পানি করছে। তাহলে কোম্পানি যখন স্বল্প সময়ের জন্য কোনো একটা সিকিউরিটিজ বার্তা ইস্যু করে, ওটাকে আমরা বলি হলো বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। তাহলে এটা হবে বাণিজ্যিক পত্র। তারপরে হলো স্টার ব্যাংক 10% সুদে জনগণের নিকট হতে 2 লক্ষ টাকার বিপরীতে এক ধরনের সার্টিফিকেট বাজারে ইস্যু করেছে যা হস্তান্তর করা যায়। অর্থাৎ এখানে যে সার্টিফিকেটটা কথা বলা হয়েছে এটা কি হস্তান্তরযোগ্য। অর্থাৎ এখানে স্টার ব্যাংক হলো 10% সুদে জনগণের নিকট হতে 2 লক্ষ টাকার বিপরীতে এক ধরনের সার্টিফিকেট বাজারে বিক্রি করেছে। তো এক্ষেত্রে এটা আমরা বুঝতেই পারতেছি এটা হলো হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। তারপরে আসি হলো 4-এ বলা হয়েছে জনাব মিহির একজন রপ্তানিকারক, তিনি আমদানিকারকের ব্যাংকের নিকট হতে 6 মাস মেয়াদি একটা দলিল পেয়েছেন যা মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংকের নিকট ভাঙানো যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে রপ্তানিকারক আর আমদানিকারক এটা আসলে এটা কি বলতে পারি আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে এখানে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি করতেছে, ব্যাংকের নিকট হতে 6 মাস মেয়াদি একটা দলিল পেয়েছে হলো রপ্তানিকারক, তো মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংকের নিকট সেটা কি আবার ভাঙানো যাবে। তো এটাকে আমরা কি বলতে পারি, এই যে আমরা যে পড়েছিলাম যে ব্যাংকের স্বীকৃতিপত্র, তো এই ব্যাংক এটা মিলে কি ব্যাংকের স্বীকৃতিপত্রকে বোঝানো হয়েছে যে ব্যাংকের স্বীকৃতিপত্র এটার মাধ্যমে হলো ব্যাংক হলো আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে হলো একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তো রপ্তানিকারক চাইলে ওই যে প্রতিশ্রুতি পত্রটা বা ব্যাংকের স্বীকৃতিপত্র এটা হলো ওই নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যদি তার অর্থের দরকার হয় তাহলে ওইটা সে বিক্রি করতে পারবে। তার মানে এটা হলো আমাদের হলো ব্যাংকের স্বীকৃতিপত্র বা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। তারপরে আসি হলো 5-এ বলা হয়েছে যে মূল লিমিটেড স্থির আয়যুক্ত সিকিউরিটি ইস্যু করে 2 কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে কি উক্ত সিকিউরিটি মালিকগণ কোম্পানির পাওনাদার। তো কোম্পানির পাওনাদার বলছে, তো এখানে বলছে এটা সিকিউরিটিজ কি করছে ইস্যু করেছে, আর এটা কি স্থির আয়যুক্ত। তাহলে এই ক্ষেত্রে যদি এটা শেয়ার হতো, শেয়ার হোল্ডাররা তো কোম্পানির মালিক, তো এখানে বলছে পাওনাদার, তো পাওনাদার জানি যে যারা ডিবেঞ্চার হোল্ডার আছে বা বন্ড হোল্ডার আছে, তো তারা মেনলি কোম্পানির পাওনাদার। তো এক্ষেত্রে আবার স্থির আয়যুক্ত বলা হয়েছে, তো বন্ড হোল্ডার আর ডিবেঞ্চার হোল্ডাররা কি পায়, নির্দিষ্ট হারে কি সুদ পায়, তো যেটা হলো স্থির আয়যুক্ত। তো এটাকে আমরা বলতে পারি এটার উত্তর হবে বন্ড বা ডিবেঞ্চার। বন্ড হলো জামানত যুক্ত আর ডিবেঞ্চার হলো জামানত বিহীন। 6-এ বলা হয়েছে রানা পাওয়ার লিমিটেড এক ধরনের সিকিউরিটিজ ইস্যু করে 10 কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে, উক্ত সিকিউরিটির মালিকগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তো এই যে যে সিকিউরিটিজটা ইস্যু করেছে ওইটার মালিক কি করতে পারে, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, পরিচালক হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যারা সাধারণ শেয়ার হোল্ডার, যারা সাধারণ শেয়ার পারচেস করে তারা কিন্তু কোম্পানির পরিচালক হইতে পারে। তাহলে কিন্তু যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার তারা কিন্তু সেটা পারে না। তার মানে এটার উত্তর হবে সাধারণ শেয়ার। তারপরে আসে হলো 7, বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে স্থির আয়যুক্ত 10 বছর মেয়াদি সিকিউরিটিজ ইস্যু করেছে। তো সরকার ইস্যু করেছে, তো সরকার এটা কি আবার স্থির আয়যুক্ত বলা হয়েছে 10 বছর। তো 10 বছর যেহেতু বলা হয়েছে তার মানে এটা হলো দীর্ঘমেয়াদী একটা ইনস্ট্রুমেন্টস। তো দীর্ঘমেয়াদী ইনস্ট্রুমেন্টস তার মানে এটা হলো মূলধন বা পুঁজি বাজারের। তাহলে এক্ষেত্রে আবার এটা কি স্থির আয়যুক্ত, তাহলে এটাকে আমরা মানে হলো যেহেতু দীর্ঘমেয়াদী তার মানে এটাকে ট্রেজারি বিল বলতে পারবো না, আর এটা তাহলে এটা হবে হলো ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড মূলত মূলধন বাজারের হাতিয়ার। এই ট্রেজারি বন্ড বিক্রির মাধ্যমে বা ইস্যুর মাধ্যমে সরকার হলো দীর্ঘ সময়ের জন্য কি অর্থ সংগ্রহ করতে পারে, আর এটার থেকে যে আয়টা এটা কি সবসময় স্থির থাকে। অর্থাৎ যারা হলো ট্রেজারি বন্ড ক্রয় করে ওই ট্রেজারি বন্ড হোল্ডাররা হলো একটা ফিক্সড রেটে নির্দিষ্ট সময় পর পর সুদ পেয়ে থাকে।
তো এগুলাই মেনলি ছিল আমাদের আজকের ক্লাস। তো আমরা হলো আজকের ক্লাসে শিখলাম হলো আর্থিক বাজার কি, আর্থিক বাজারের প্রকারভেদ, তারপরে হলো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস। তো আজকের ক্লাসে এতটুকুই। তো পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।